দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। বন্দরনগরের হাটগুলোতে নজর কাটছে বিভিন্ন জাতের বড় আকারের গরু। কুরবানির জন্য মহিষের চাহিদাও বেশ। বর্মেকে 7 লাখ দাম দিচ্ছি, আর কালামেকে দাম দিচ্ছি আপনার 6.5 লাখ। মহিষটা ভালোর জন্য ভালো দেখছি, সুন্দর দেখছি, এই জন্য কিনছি। কোরবানি, আল্লাহ রাস্তা কোরবানি দেবো, সেই জন্য কিনলাম। খাগড়াছড়িতে হালদা নদী পুনর্খনন শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছেন দুপারের মানুষ। ইতিবাচক পরিবর্তন আসবে জীবন জীবিকায়। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। গত 24 ঘন্টায় কক্সবাজারে হামের উপসর্গে এক শিশু মারা গেছেন। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, আজও একজন উপসর্গ নিয়ে মারা গেল। হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? প্রতিদিনই তো নতুন রোগী ভর্তি হচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, বৃষ্টি আজকেও একজনে মারা গেছে। এটা অবশ্যই কক্সবাজারের জন্য দুঃসংবাদ। কারণ হচ্ছে কক্সবাজারে এ পর্যন্ত আমরা দেখছি 18 জনের মৃত্যু হয়েছে। 18 জন শিশুর মৃত্যু হয়েছে, তন্মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। গতকালকে যে মারা গেলেন এই রোগীটা, তার বাড়ি হচ্ছে টেকনাফে, বয়স মাত্র 11 মাস। তার গতকালকে কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে সে অনুযায়ী গত 24 ঘন্টায় কক্সবাজারের হাসপাতালগুলোতে 74 জন মতো রোগী নতুন করে ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে। এবং কক্সবাজার সদর হাসপাতাল সহ টোটাল কক্সবাজারের যে 8টি হাসপাতাল রয়েছে সেই 8টি হাসপাতালে 176 জন রোগী এ পর্যন্ত ভর্তি রয়েছেন। আপনি এই সংখ্যাটা দেখেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ রোগী কক্সবাজারের হাসপাতালগুলোতে রয়েছে। তন্মধ্যে শুধু কক্সবাজার সদর হাসপাতালেই রয়েছে 101 জন। কক্সবাজার সদর হাসপাতালটা টোটাল হচ্ছে 250 বেডের। এখানে যদি 101 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়, বাকি রোগীর অবস্থা কী হবে সেটাও চিন্তা করার বিষয়। শুধুমাত্র 20 শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, যেখানে আমরা দেখেছি শুরু থেকেই এক বেডে 3 জন করে রোগী রাখা হয়েছে। তো এখন এই আইসোলেশন সেন্টারের বেড আরও বাড়ানোর জন্য যে প্রয়োজনীয়তা সেটি আগে থেকেই দাবি উঠছিল ইয়ার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ রোগীর স্বজনদের পক্ষ থেকে, কক্সবাজারের সচেতন মহলদের পক্ষ থেকে সবাই কিন্তু আইসোলেশন সেন্টারের যে বেড সেটি বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি কক্সবাজারের রামু হচ্ছে হটস্পট হিসেবে আমরা শুরু থেকেই দেখেছি, এবং আশঙ্কা রামু এবং মহেশখালী এই দুটি উপজেলায়ও রয়েছে। এবং এই দুটি উপজেলার মধ্যে আজকে গতকাল পর্যন্ত রোগীর সংখ্যা আমরা দেখছি চকরিয়াতে হচ্ছে 23 জন এবং অন্যান্য উপজেলায় মিলে সব মিলে 176 জন। তবে রোগীর যে সংখ্যা সেটি কিন্তু মাঝখানে কমে গিয়েছিল, এখন নতুন করে আজকে 74 জন, মানে অনেক বেশি কক্সবাজারের জন্য। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ এহসান। বিভিন্ন জাতের ব্যতিক্রমী এবং বিশাল আকৃতির গরু চট্টগ্রামের পশুর হাটের বড় আকর্ষণ। এবারও তার ব্যতিক্রম নয়। গরুর পাশাপাশি এই অঞ্চলে মহিষের চাহিদাও ব্যাপক। একই সাথে ভারতীয় জাফরাবাদী জাতের মহিষ, যেগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বইশ নামে পরিচিত, সেগুলোরও দেখা মিলছে হাটে। নজর কাটছে ক্রেতাদেরও। দেখে দুটোকেই মহিষ মনে হলেও আসলে তা নয়। এগুলোকে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় বইশ নামে ডাকা হয়। ভারতীয় জাফরাবাদী জাতের এসব পশু আকারেও বেশ বড়। শারীরিক গঠন, দুধ ও মাংসের পুষ্টিগুণে কিছুটা পার্থক্য থাকলেও তা বোঝা কঠিন। তবে শিং দেখে আলাদা করা যায় জাত দুটিকে। এছাড়া দুটি দুভাবে বিচরণ করে। মহিষ পানি ও ডাঙায় চড়তে পারলেও বইশ পালন হয় গরুর মতো খামার ও মাঠে। শিং যেটা লম্বা এটা হলো মোষ, আর যেটা বাটি এটা হলো বোস। তো এটা আমরা চট্টগ্রামের মানুষ যারা আছে তারাই বোঝে, বাইরের মানুষ দেখলে মনে করে সবগুলো মোষ। যেগুলা ওই যে ফানিতে দেশে ফালে, এগুলো শিং মোষ, লম্বা লম্বা শিং এগুলা। আর এগুলো হচ্ছে আমাদের খামারে ফালা। এগুলো গরু যেরকম ফার্মে ফালে, এগুলো আমরা ফার্মে ফালি। পশু দুটির জাত যেমন ভিন্ন তেমনি নামও। সিংহের মতো ঘাড় জুড়ে লম্বা কেশের এই মহিষটির নাম বড় মিয়া।
পাশের কালোটি বৈশ প্রজাতির, নাম কালামিয়া। বিক্রেতা বলছেন মজ্জারটেক কোরবানির হাটে এই দুটি সবচেয়ে বড় পশু। বর্মিয়া নামে সারা বাংলাদেশ ফেমাস হয়েছে। আর আমার পাশে যা একটা মহিষ দেখতেছেন 4 নম্বর লাল রঙের, এই মহিষটা হচ্ছে কালামিয়া। বর্মিয়াকে 7 লাখ দাম দিচ্ছি, আর কালামিয়াকে দাম দিচ্ছি আপনার 6.5 লাখ। গরুর মতো মহিষেরও চাহিদা থাকে কোরবানির হাটে, থাকে আলাদা স্থান। হাটে আসা ক্রেতারাও অনেকে জানেন না কোনটি মহিষ ও কোনটি বৈশ। আগে জানি না, এখন জানতেছি। কিভাবে? ওই মোষের লম্বা, শিং লম্বা, আর বৈশের শিং ছোট। বৈশের শিং হয়েছে বাটি, আর মুষের শিং হয়েছে নামবো। তার থেকে এত বেশ কম নাই, মানে অল্প স্বল্পর ভিতরে বেশ কম 19-20। বয়সটা ভালোর জন্য ভালো দেখছি, সুন্দর দেখছি, এই জন্য কিনছি। কোরবানি আল্লাহ রাস্তা কোরবানি দেবো, সেই জন্য কিনলাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার একটু পশুর হাটে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব। সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, হাট কতখানি জমজমাট, বিশেষ করে পশু বেচা কেনা কতটা জমলো জানাবেন। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে? বৃষ্টি, এখনো পর্যন্ত হাট কিন্তু সেভাবে জমে ওঠেনি। দূর দূরান্ত থেকে যেসব ব্যবসায়ী চট্টগ্রামে হাটগুলোতে গরু নিয়ে আসছেন, তারা কিন্তু বেশ কদিন আগ থেকেই তারা চট্টগ্রামের বিভিন্ন হাটগুলোতে তাদের অবস্থান, এবং 6 থেকে 7 দিন হয়েছে অনেকেই বলছেন আমাদেরকে। তবে এখনো পর্যন্ত সেভাবে আসলে খুব একটা বিক্রি তারা করতে পারেনি। কেউ কেউ 1-2টি বিক্রি করলেও আসলে বেশিরভাগ ব্যাপারী বলছেন তাদের গরু এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়ে গেছে। অনেক ক্রেতা আমরা দেখছি, যদিও বা সেটি সংখ্যায় খুবই কম, তবে তারা আসছেন, দর যাচাই করছেন। যেহেতু এখনো বেশ খানিক সময় রয়েছে কোরবানের, সেক্ষেত্রে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা মূলত দরটি যাচাই করে যাচ্ছেন, এবং তারা অপেক্ষা করছেন সামনে আরো গরু আসলে দামটি আসলে কমে কিনা। তবে আমরা দেখছি দর্শনার্থী রয়েছে সবচেয়ে বেশি। সেই দর্শনার্থীদের মধ্যে কিন্তু শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। তারা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তারা পশু দেখছেন, বিভিন্ন সাইজের পশুগুলো দেখছেন। এখানকার যারা ব্যাপারীরা রয়েছেন তারা রাজশাহী, নওগাঁ, ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসলে মূলত পশু নিয়ে চট্টগ্রামে এসেছেন, বিশেষ করে গরু নিয়ে এসেছেন। তারা বলছেন যে গত বছরের তুলনায় যেহেতু খাদ্যের দাম, গোখাদ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, সেই হিসাবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিটি গরু 5 থেকে 10,000, কোনো ক্ষেত্রে প্রতিটি গরুর ক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত আসলে বৃদ্ধি পেতে পারে, এমনটি আসলে এখানকার বিক্রেতারা রয়েছেন তারা বলছেন। তবে ক্রেতারা বলছেন তারা এখনো পর্যন্ত, যেহেতু চট্টগ্রাম শহরে বাসাবাড়িতে যারা থাকেন, ফ্ল্যাট বাসায়, তারা কিন্তু আসলে আগে তারা কিনবেন, এবং যারা ব্যাপারীরা রয়েছেন তারা আসলে প্রত্যাশা করছেন যে আগামীকাল থেকে সেই বেচা বিক্রিটি আসলে শুরু হবে। অর্থাৎ আগামীকাল থেকে বেচা বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে ভরাট হয়ে যাওয়া হালদা নদী পুনর্খনন শুরু হওয়ায় নতুন আশায় বুক বেঁধেছে দুই পাড়ের মানুষ। 5 কিলোমিটার দীর্ঘ খাল খননের পর নদীর উজানে পানির প্রবাহ বৃদ্ধি ও মাছের প্রজনন হবে, পরিবর্তন আসবে জীবন জীবিকায়, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। চট্টগ্রামের ফটিকছড়ি ও পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্যখানে বয়ে গেছে হালদা নদী। পাহাড়ি ঢল ও পলি জমে খাগড়াছড়ি তথা উজানের অংশে তলদেশ ভরাট হওয়ায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। দুর্ভোগে যোগ্যাছলা ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। নদী ভরাট হয়ে গ্রামে এবং রোড সরকারি রোড পর্যন্ত ডুবে যায়, বাজার পর্যন্ত পানি আসে। ঘাটটা আমাদের হইতেছে না, বর্ষাকালে পানি বেশি। চরাঞ্চল যেটা বাড়ি জায়গা সেটা ভেঙে যায়, তাতে অনেক কৃষকদের ক্ষতি হয়। তবে পুনঃখনন শুরু হওয়ায় নতুন স্বপ্নে স্থানীয়রা। এতে হালদার যৌবন ফিরবে, পাশাপাশি মাছের প্রজনন হবে বলে আশা তাদের। খাল খনন হয়েছে, খাল গভীর হয়ে গেছে, পানি উঠবে না, যাতায়াত করতে খুব আরাম আছে। পানি আইব, মানুষের জমিনে উঠলে তাড়াতাড়ি নামি যাবে, আবার ক্লিয়ার পাইব, পানি যাইব। তখন খাল খনন মানে করলে আর পানিটা উপরে উঠবে না। খাগড়াছড়ির মানিকছড়ি ও গুইমারায় 5 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচিতে 476 জন শ্রমিক দৈনিক 500 টাকা মজুরিতে কাজ করছেন। অসহায় ছিল পরিবার, এই পরিবারগুলো এখন ভালো করে আমরা চলতে পারতেছি। আমাদের খাল এখানে কাজ হচ্ছে, এখন আমরা অনেক উপকার হইতেছে, সংসারও চলতেছে, কিস্তি মিস্তিও চালাচ্ছি, সুন্দরভাবে চলতেছি। খাল খননটা যে করতেছে এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
যে সকল খাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করার জন্য সচল করার চেষ্টা করব এবং আশা করি সে সকল উদ্ধার হবে। সরকার এই ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞ। এটা যেহেতু হালদার উৎসমুখ, এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছও পাওয়া যায়, তো আমরা আশা করছি খাল খননের ফলে এখানে জীবন জীবিকার উপর একটা ব্যাপক পজিটিভ পরিবর্তন আসবে। হালদার এই অবস্থার জন্য গত 16-17 বছর অবৈধ বালু উত্তোলনকে দুষছেন দুই পাড়ের মানুষ। 17 বছর আওয়ামী লীগে বালু খাইছি, তখন নদী এইবার ভাঙছে, ওইবার বরট হয়েছে। বালু উঠার পরে মনে করেন একদিকে উঁচু হয়েছে, একদিকে নিচু হয়েছে, গাঁথা গর্ত হয়ে গেছে, একদিকে ভাঙছে। যদি এই বালু উত্তোলন হয় তাহলে এই উজানের বালুগুলো এসে হালদা আবারও পুনরায় ভরাট হয়ে যাবে। সুবাইর রিফাত, যমুনা নিউজ। জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজে ও দ্রুত বিচারিক সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। গ্রাম আদালত পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতকরণের আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসক সহ অনেকেই বক্তব্য রাখেন। 4 দফা দাবি আদায় দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামে। সকালে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটক থেকে মিছিল বের করে আশপাশে সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে তারা শ্রম আইন অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিত করা, নিয়োগ এবং পদোন্নতির নীতিমালা সংস্কারের দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। শ্রমিকদের ন্যায্য দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় জ্বালানি বিভাগের করা অফিস আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে শ্রমিকদের দাবি পূরণ করে নিতে হবে। আমরা আন্দোলন করিনি, দেশের স্বার্থ সবার আগে দেশ। আমরা একইভাবে চাই বর্তমান এই সময়ে সবার আগে শ্রমিক স্বার্থ চিন্তা করে উদ্ভূত সংকটের দ্রুত সমাধান করা হোক। তুচ্ছ ঘটনায় চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকারও ঘোষণা দেন তারা। এ সময় মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাখাওয়াত হোসেন, শাহিন হায়াত, আনোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, নতুন পরিকল্পনায় শুধু এনসিটি নয়, সিসিটি, জিসিটি, ওভারফ্লো ইয়ার্ড সহ বন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান, শ্রমিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন নেতারা। বন্দর রক্ষায় আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রায় 800 শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। উপজেলার শাহেরখালী ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামীতে এ ধরনের শিক্ষা বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান উদ্যোক্তারা। আর এ সময় শাহেরখালী শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।